কিন্তু এখন এমনটা করলে তো সবকিছুই এক নিমিষেই শেষ হয়ে যাবে, তাই না? কানের কাছে ফিসফিস করে বলা কথাগুলো আনায়ার মস্তিষ্কে সক্রিয় হতেই ও নিজের চোখ দুটো আচমকা খুলে ফেলল। কেনিথ এতক্ষণ তার গলার কাছে মুখ দিয়ে রইলেও এবার আনায়া চোখ মেলে তাকাতেই কেনিথ নিজের জায়গা পরিবর্তন করল। আনায়ার দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর ওর কাছ থেকে নিমিষেই নিজেকে সরিয়ে নিল, তবে সম্পূর্ণ রূপে নয়। প্রথমে এক হাত আনায়ার কোমরের পাশে রেখে অতঃপর অন্য হাতে ভর দিয়ে কাত হয়ে আনায়া পাশে শুয়ে পড়ল। তারপর খানিকটা হেসে বলতে লাগল, আগেও বলেছিলাম ওসব করার জন্য বহু সময় পড়ে আছে। আমার যদি ইচ্ছে হয় তো হলো, নয়তো কিছুই নয়। যত যাই হোক, তুই তো আবার পার্সোনাল ব্লাড। কথাটুকু বলে কেনিথ তাচ্ছিল্যের সাথে খানিকটা মুচকি হাসতেই আনায়া কিঞ্চিত মাথাটা কাত করে কেনিথের দিকে স্তব্ধ আর বিস্মিত চোখে চেয়ে দেখল। এদিকে কেনিথও নিজের হাসোজ্জ্বল মুখে আনায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় পর মুহূর্তেই চোখমুখ শক্ত করে তড়িৎ বিছানা থেকে নেমে এলো এবং শটানভাবে দাঁড়িয়ে আনায়ার উদ্দেশ্য বলল, খাবার নিয়ে আসছি। আপাতত আর কোনো সিন ক্রিয়েট করবি না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই কেনিথ হুট করে কি করে কেন করে তা আনায়ার জানা নেই, তবে কেনিথ যে কোনো সুস্থ মস্তিষ্কের কেউ নয় তা আনায়া খুব ভালো করেই টের পাচ্ছে। কেনিথ রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলেই হুট করে আনায়ার গলা শুকিয়ে চোখ বেয়ে পানি ঝাড়তে লাগল। আনায়া বিরক্তি আর কষ্টে নিজের এক হাত দিয়ে গালটা মুছতেই শুনতে পেল, হেই ব্লাড। কেনিথ গম্ভীর মুখে চলে যেতে নিয়েছিল, তবে পুনরায় আনায়ার দিকে ঘুরে দরজার রিমোটাকে শূন্যের মাঝে ছুড়ে দিয়ে পুনরায় সেটাকে ক্যাচ ধরল। অতঃপর আনায়ার উদ্দেশ্য চোখে মেরে কিঞ্চিত বাঁকা হেসে রুম থেকে প্রস্থান করল। এটা দেখা মাত্রই আনায়া খানিকটা চমকে গেলেও তার চোখ মুখেও ক্ষোভের উদ্রেক হল। এই কাজটা নিশ্চিত সেই প্রথমেই করেছিল। তার কথার জাল আর পেটে হাতের অনাকাঙ্ক্ষিত স্পর্শ করে বিমোহিত করার উদ্দেশ্য ছিল শুধু একটা বাহানা। শুধু কৌশলে রিমোটাকেও তো নিল, আবার তাকে পানিতে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল। তবে এত কিছুর মাঝে কেনিথকে যে একটা চড় আর থুথু দিতে পেরেছে, এটাই যেন আনায়াকে স্বস্তি দিচ্ছে। সঙ্গে বিড়বিড় করে নিজেকে ওয়াদাও করল যে, বেটা কেনিথ, তুই যখন আমার জীবন ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিস, তখন আমি তো তোকে মোটেও ছেড়ে দিব না। তোর জীবনকে ঝালাপালা করতে না পারলে, তোর বেঁচে থাকাই হারাম না করতে পারলে, আমার নামও আনায়া না। অতন্ত তোর জীবনকেও ধ্বংস না করে তো আমি মরছি না। এটা স্বয়ং আনায়ার ওয়াদা। আমাকে যেভাবে কষ্ট দিচ্ছিস, আমাকে যেভাবে কাঁদাচ্ছিস, ঠিক সেভাবেই তোকে একদিনের চেয়েও বেশি কষ্ট দিয়ে কাঁদিয়ে ছাড়ব। এটা শুধু আমার ওয়াদা, না পারলে তোরই কসম দিলাম আমি। এই কসম রাখতে না পারলে তুই নিজেই মরে যাস, তাতেই শান্তি পাবো আমি। রাগের মাথায় এত কিছু বিড়বিড় করার পর আনায়া থেমে গিয়ে হঠাৎ এক দীর্ঘশ্বাস ফেলল। এরপর মনে মনে নানান প্রশ্নের উত্তর খুঁজতে চাইল। বিশেষ করে সে কেনিথের কিভাবে পূর্ব পরিচিত তাই ভাবছে। নিজের মস্তিষ্কের বারবার চাপ প্রয়োগ করেও লাভ হলো না। কই, সে তো আগে কখনো কেনিথকে দেখেনি। সে কেনিথের গলার প্রিয় গানগুলো শুনত, সে হিসেব ভিন্ন, কিন্তু কোনো কিছুতেই লাভ হলো না। কেনিথকে সে তার জীবনে আগে কখনোই দেখেনি, অথচ কেনিথের কথাবার্তা শুনে মনে হয় কেনিথ তার বিষয়ে সবকিছু জানে। কিন্তু কিভাবে জানে, এটাই তো প্রশ্ন। আনায়া যখন নিজের প্রশ্নের উড় না পেয়ে অস্থিরতায় উত্তেজিত হতে লাগলো, তখনই হঠাৎ ঘাড়ে আচমকা ব্যথা অনুভব হলো। মুহূর্তেই ঘাড়ে হাত দিতেই চোখ মুখ কুঁচকে গেল, সঙ্গে কিছুক্ষণ আগের কেনিথের পৈশাচিক কর্মকাণ্ড মনে হতে লাগলো, যার ফলে পুনরায় কেনিথের প্রতি আবারও জমতে থাকলো তীব্র ক্ষোভ আর রাগ। রাতের জন্য সামান্য খাবার বলতে স্টেক আর ম্যাশ পোটেটো সুন্দর করে ট্রেতে সাজিয়ে কেনিথ আনায়ার রুমে এলো। এসেই দেখতে পেল আনায়া রুমের কোথায় নেই। ট্রেটা নিয়ে কেনিথ বিছানায় গিয়ে বসল। এরপর খাটের সাথে হেলান দিয়ে এক পা গুটিয়ে অন্য পা বিছানায় পাশে শূন্যে মৃদুভাবে ঝুলাতে লাগল। এরপর নিজের হাত দুটো মাথার পিছনে দিয়ে চোখ দুটো বুজে গম্ভীর স্বরে বলতে লাগল, বারান্দা থেকে লাফ দিতে চাইলে জাস্ট হাত পা কোমর ভা অঙ্গবে, এছাড়া কিছুই করতে পারবি না। তার চেয়ে খেয়ে নে বেশি করে, লাফালাফি চেঁচামেচির জন্য শক্তি পেয়ে যাবি। কেনিথ কিছুক্ষণ সময় ধরে চোখ বুজে থাকার পর নিজের চোখজোড়া খুলে পাশে ফিরে দেখল আনায়া ধীরে ধীরে বারান্দা ছেড়ে তার দিকে অগ্রসর হচ্ছে।
কেনিথ খানিকটা লক্ষ্য করে দেখল আনায়ার চোখ মুখ লাল হয়ে রয়েছে। মনে হচ্ছে কান্না করেছে, সঙ্গে প্রচণ্ড রেগেও আছে। হুট করেই কেনিথ কিঞ্চিত মুচকি হাসল। এদিকে আনায়া একটা সময় পর কেনিথের সামনে এসে দাঁড়ালো। এলোমেলো লেহেঙ্গা সঙ্গে দোপাট্টাকে ওড়নার মতো শরীরে পেঁচিয়ে নিয়েছে। খোপা চুলগুলো এবার ছেড়ে দিয়েছে। চুলগুলো এবার আগের চেয়ে বেশি এলোমেলো লাগছে। কেনিথের কেন যেন মনে হচ্ছে আনায়া নিজের চুল নিজেই টেনে হিচড়ে এই অবস্থা করেছে। আনায়া তার সামনে এসে দাঁড়াতেই কেনিথ খানিকটা হেসে বলল, তোকে দেখতে পুরো পেতনির মতো লাগছে। কেনিথের কথা শুনে আনায়া ওর দিকে ফিরে তাকালো। মুহূর্তেই মেজাজটা আরো খারাপ হয়ে গেল, তবে আপাতত কিছু বলতে চাইল না। এদিকে কেনিথও তড়িৎ নিজের চোখ মুখ পুনরায় গম্ভীর করে তার সামনে রাখা ট্রেয়ের দিকে ইশারা করে বলল, ওখানে চুপচাপ বসে খাবারটা খেয়ে নে। আনায়া কেনিথের ইশারা মতো ট্রের পাশে বসে পড়ল। দুজনের মাঝে ব্যবধান হিসেবে এবার খাবার ট্রেয়ের অবস্থান। কিন্তু এবার আনায়ার চোখ মুখ খানিকটা কুঁচকে গেল। এসব কি খাবার নিয়ে এসেছে? এগুলো আদৌ খাওয়ার মতো কিছু হলো নাকি? এমনটা নয় যে আনায়া এসব খাবার প্রথম দেখছে। এর আগেও একবার রেহানের ইচ্ছেতে তাকে এসব খাবারের স্বাদ নিতে হয়েছিল। আনায়া সেদিনের কথা আজও ভোলেনি। আর এই খাবারের মতো বাজে স্বাদ সে আর অন্য কিছুতেও পায়নি। যদিও ম্যাশ পোটেটোটা সে কোনোভাবে খেয়ে নিয়েছিল, কিন্তু স্টেক তৈরির প্রসেসিং আর স্বাদেই সেদিনও আর তার ওসব খেতে রুচিতে কুলোয়নি তার। সে ভেবে পায় না মানুষ এই আধসিদ্ধ জিনিসটাকে কিভাবে এত মজা করে খায়। আর আজও সারাদিন উপোসের পর তার কপালে এটাই জুটল ভাবতেই বেচারির কপালের উপর 2-3টে চড় আঘাত করতে ইচ্ছে হলো। চেয়ে চেয়ে কি শুধু দেখতেই থাকবি নাকি খাবি? আমি এসব খাবো না। কেনিথ খানিকটা কপাল কুঁচকে আনায়ার অকপটে বলা কথাটা শুনল। আগেভাগেই বলে দিচ্ছি, আমি ঢং করে খাইয়ে দিতে পারবো না। খেতে হলে খাবি, নয়তো না। কেনিথের এমন তেড়া কথা শুনে আনায়া প্রচণ্ড বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে বলতে লাগল, যতদিন পর্যন্ত আমার হাত আছে ততদিন পর্যন্ত কারো আমাকে দয়া করে খাইয়ে দেওয়ার প্রয়োজন নেই। তবে সমস্যা কি? আনায়া চোখ মুখে প্রচণ্ড বিদ্বেষ প্রকাশ করে বলল, এসব জঘন্য খাবার আমি খাই না। কেনিথ কপাল কুঁচকে বলল, এগুলো জঘন্য খাবার? তুই কি এসব প্রথম দেখছিস? মোটেও না, আমি এর আগেও এসব খেয়েছি দেখেই বলছি। এগুলোর স্বাদ আমার কাছে পুরো জঘন্য লাগে। এই আলু সিদ্ধ তো কোনো মতে। ম্যাশ পোটেটো, আই নো ম্যাশ পোটেটো। আলু ভর্তা, হোয়াট এভার। আমি বাঙালি খাবার ছাড়া আর কিছু খাই না। এগুলো খাওয়ার চেয়ে না খেয়ে থাকাই ভালো। আনায়া কাঁটা চামচ দিয়ে স্টেকটাকে মুখের কাছে ধরে নাক মুখ কুঁচকে এদিক ওদিক করে দেখছে। এদিকে কেনিথ আনায়ার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত হলেও সে নিয়ে কোনো রিয়েক্ট করল না, বরং নির্বিকারে বলতে লাগল, তুই কি করবি সেটা তোর ইচ্ছে। কারণ না আমি বাঙালি খাবার খাই না, ওসব আমি রান্না করতে পারি। আর এমনিতেও আমি ছাড়া ক্লারা আর কেনেলো এসবই স্টেকই পছন্দ করে। আনায়া স্টেকটাকে ট্রেতে রেখে দিয়ে খানিকটা অবাক সুরে বলল, এই বাড়িতে আপনি ছাড়া আরও কেউ থাকে নাকি? হুম। কই, আমি তো এখন পর্যন্ত কাউকে দেখিনি। কারণ আমি দেখাইনি তাই দেখিসনি। ক্লারা আর কেনেলকে মানুষ ভাবার প্রয়োজন নেই। ওরা দুটো কুকুর। আনায়া বিস্মিত চোখে কেনিথকে কিছুক্ষণ দেখার পর পুনরায় চোখ মুখ কুঁচকে বলল, ছা, কুকুর যেটা খায় সেটা আপনিও খান। এত বড়লোক হয়ে তবে লাভটা কি? কেনিথ এবার বিরক্তি নিয়ে বলল, তোকে কে বলল আমার কুকুর যেটা খায় সেটা আমিও খাই? আনায়া নির্বিকারে বলল, তো কি? আপনি যদি গরু খাসির স্টেক খান তবে ওরা কি মানুষেরটা খায় নাকি? হুম। কেনিথের এমন নির্বিকার জবাবটা আনায়া প্রচণ্ড বাজে রকমের ফালতু মশকরা মনে হলো। তাই চোখ মুখ ছোট করে বিড়বিড় করে বলল, আজা ইরা লোক। আনায়ার এই বিড়বিড় করে বলা কথা কেনিথ ঠিকই শুনতে পেল, সাথে ও নিজেও আনায়ার এমন ঢিলামি কাজকর্মে বিরক্তি নিয়ে বলল, বেশি বকবক না করে তাড়াতাড়ি খেয়ে নেয়। এমনিতেও তোকে যে এটুকু খেতে দিয়েছি এটাই তো অনেক। আনায়া এবার খানিকটা খেপে গিয়ে বলল, তো আমি কি বলেছিলাম আমার উপর এতটুকু দয়া দেখাতে?
আমাকে দিয়ে আপনার কোনো কাজ নেই, আপনি আমায় ভোগও করতে চান না। শুধু কিছু জিজ্ঞেস করলেই বলতে থাকেন সঠিক সময় এলে সব জানতে পারবো। আর এতটুকু আমি ভালো করেই বুঝতে পারছি যে সেই সঠিক সময়টা আমাকে তীব্র কষ্ট দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে। তাহলে কষ্ট দিয়ে মেরে ফেলতেই যদি হয় তবে এসব তামাশা করার কি প্রয়োজন? একবারেই মেরে ফেলুন, তাহলেই তো কাহিনী। নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? আগেও বলেছি, এখনো বলছি, যখন সময় আসবে তখন এমনিতেই সব জেনে যাবি। আর তোর তো মনে প্রাণে দোয়া করা উচিত যেন সেই সময়টা অনেক দেরিতে আসে, নয়তো সবচেয়ে বেশি কষ্ট তো তুইই পাবি। কেনিথের ধারণা মতে আনায়ার উদ্দেশ্য এটাই ছিল। কথায় কথায় কোনোভাবে কেনিথের কাছ থেকে এই বিষয়ে কিছু একটা জানতে পারলেই হলো। কিন্তু কেনিথ যেরকম চতুর, তাতে আনায়ার এই ইচ্ছে স্বপ্ন হয়েই থেকে যাবে। কোনোভাবেই আনায়া কেনিথের কথার প্যাচ ধরতে পারছে না। কেনিথ যে তাকে মেরে ফেলবে না এটা শিওর। তাকে ভোগের জন্য সে এখানে আনেনি। তবে একটা কারণ যদি থাকে তা হলো মানসিক কষ্ট। কেনিথ তাকে এটাই দিতে পারবে। এর চেয়ে বেশি কিছু তো সে আন্দাজ করতে পারছে না। এরই মাঝে কেনিথ ঝাঝালো কণ্ঠে বলল, রাত অনেক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নে। আনায়া নিজের ধ্যান থেকে বেরিয়ে বলল, বললাম তো আমি খাবো না এসব। এবার কেনিথ হাতশোয়া থেকে সরাসরি বসে গিয়ে চোখ মুখ শক্ত করে আনায়ার দিকে এগিয়ে আসতে নিল। অন্যদিকে আনায়া তড়িৎ ঢোক গিলে খানিকটা পিছিয়ে গিয়ে বলতে লাগল, কাছে আসবেন না, কাছে আসবেন না, আমি খেয়ে নিচ্ছি। আনায়ার এমন অনুনয় কেনিথও থেমে গেল। তবে হঠাৎ নিজের পরনের কালো টি শার্টটা খুলে বিছানার একপাশে ছুঁড়ে ফেলল। সেটা আনায়ারও চোখের নজর এড়িয়ে গেল না। বরং আনায়া চামচ দিয়ে খানিকটা ম্যাশপট্ট তুলতে তুলতে ঢোক গিলে মনে মনে ভাবল, এই বেটার উদ্দেশ্য কি? এই কি আসলেই আমাকে? না না, এমনটা হলে তো আগেই করে ফেলতো। অবশ্য আগে বলতে সে এখানে এসেছেই তো কিছুক্ষণ আগে। করার হলে তো রাতেই। না না, এমনটা যেন না হয়, নয়তো আমার মরা ছাড়া আর উপায় থাকবে না। এই বলতে বলতেই আনায়া আনমনে একটুখানি সেই ম্যাশ পোটেটো নিয়ে মুখে তুলতেই বিষাদে চোখ মুখ কুঁচকে ফেলল। মনে মনে ভাবল, এটা তো সেই দিনের রেস্টুরেন্টের চেয়েও জঘন্য স্বাদের। আনায়ার চোখ মুখের ভঙ্গিমা দেখে কেনিথ আনায়ার সামনে ট্রেটা এক নিমিষেই নিয়ে সরিয়ে নিয়ে খাটের পাশে টেবিলে রেখে দিল। এদিকে আনায়া খানিকটা চমকে গেল কেনিথের কাজকর্ম দেখে। কেনিথ আবার রেগে গিয়ে কিছু করবে না তো? চোখ মুখের গাম্ভীর্যতা দেখে তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। কেনিথ গম্ভীর কণ্ঠে বলল, উঠে দাঁড়া। আনায়া কিঞ্চিত ঢোক গিলল, তবে সঙ্গে সঙ্গে উঠেও দাঁড়ালো। এরই মধ্যে কেনিথ রুমের মাঝে থাকা একটা দূরের টেবিলের দিকে ইশারা করে বলল, ওখানে একটা ছুরিসহ ফলের ঝুড়ি আছে, সুন্দর করে ওটা নিয়ে আয় এখানে। আর হ্যাঁ, ছুরি দেখে মাথায় যেন আবার ভূত না চাপে। এসব ছুরি দিয়ে কিন্তু তুই আমাকে মারতে পারবি না। আনায়া পুনরায় খানিকটা বিরক্তি নিয়ে কেনিথকে কিছুক্ষণ তাকিয়ে দেখে আবার ওর কথা মতো ফলের ঝুড়িটা নিয়ে এনে কেনিথের হাতে দিল। এদিকে কেনিথ আনায়ার কাছ থেকে ফলের ঝুড়িটা নিয়ে তার পাশে বিছানায় রাখতে রাখতেই অন্য হাত দিয়ে আনায়ার হাতে আচমকা টান দিয়ে নিজের উরুতে বসালো। এরপর তড়িৎ আনায়ার কোমরে শক্ত করে নিজের বলিষ্ঠ হাত দিয়ে পেঁচিয়ে ওকে নিজের কাছে আবদ্ধ করে ফেলল। এদিকে আনায়া এবার ছটফট করতে করতে বলল, প্লিজ ছেড়ে দিন আমায়, মাফ করেন আমায়। আপনি যেটা বলবেন সেটাই করব, আপনার জঘন্য খাবারগুলো খেয়ে নিচ্ছি। তবুও কথায় কথায় এভাবে আমার সাথে চিপকে যাবেন না, আমার পুরো অসহ্য লাগে এসব। কেনিথ শক্ত গলায় বলল, শুধু তোর নয়, আমারও তোকে অসহ্য লাগে। এমনিতেই মেজাজ খারাপ করে ফেলেছিস। যখন বারবার খাবার খেতে বলেছি তখন ঢং করেছিস। শেষে আমার খাবার খেয়ে এমন ভাব করলি যেন তা পৃথিবীর সবচেয়ে বড় অখাদ্য। হোয়াট এভার হতেই পারে তোর ভালো লাগেনি, কিন্তু এখন চুপচাপ ফলগুলো খেয়ে নিবি। কারণ এই রাতের বেলায় অন্তত তোর খাবার নিয়ে আমি আর কোনো প্যারা নিতে চাই না। আনায়া অস্থির হয়ে বলল, আরে সারাদিন না খেয়ে এখন এই খালি পেটে ফল খেলে? আপনি কি আমায় এভাবে মারতে চান নাকি? খালি পেটে ফল খেলে কেউ মরে যায় না। আনায়া আরো কিছু বলতে চেয়েও কিছু বলল না। বারবার মোচড় মুচড়ি করেও লাভ হচ্ছে না।
এমনভাবে পেট চেপে ধরেছে যেন নিঃশ্বাস এখনই বন্ধ হয়ে যাবে। আলাদা করে গলা চেপে মারার আর কোনো প্রয়োজন পড়বে না। আর এদিকে কেনিথ নির্বিকার আনায়ার পেট পেঁচিয়ে রাখা হাত আর অন্য হাত দিয়ে একপাশ করে একটা আপেলের উপর ছুরি চালাচ্ছে। এরই মাঝে আনায়া অনুনয় করে বলল, আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমাকে ছাড়ুন, আমি নিজের হাতে খেয়ে নিতে পারবো তো। কেনিথ এবার ফল কাটতে কাটতেই নিজের মুখটা আনায়া কানের কাছে নিয়ে হাসকি কণ্ঠে বলতে লাগল। সম্পূর্ণ নিস্তব্ধ অন্ধকার রাত। মানব বসতি থেকে বহু দূরে এই বিশাল বড় বাড়ির অবস্থান। পুরো বাড়িতে তুই আর আমি ব্যতীত আর কোনো মানুষের অস্তিত্ব নেই। তাই বলছি, যেভাবে আছিস চুপচাপ বসে থাক। আমি এখন উল্টোপাল্টা কিছু করে ফেললে তোকে বাঁচাতে কেউ আসবে না। আনায়ার মাঝে হুট করেই এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। সঙ্গে সঙ্গে কিঞ্চিত ঢোকো গিলল, তবে পুনরায় কথায় জোর এনে বলতে লাগল, আমি জানি আপনি আমাকে এসব জাস্ট ভয় দেখানোর জন্য বলছেন। আপনি আদতে এমন কিছুই আমার সাথে করবেন না। আপনি নিজেই তো এমনটা বলেছেন। আনায়ার কথা শুনে কেনিথ তাচ্ছিল্যের সাথে হেসে বলল, যদি বলি আমার মুড চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আনায়ার চেহারার রং পাল্টে গেল এবং কিছুটা পাশে ফিরে কেনিথের দিকে তাকালো। অন্যদিকে কেনিথ আনায়ার অবস্থা দেখে পুনরায় হেসে ওর মুখের সামনে ছুরির আগায় বিঁধে রাখা আপেলের টুকরোটাকে ধরে বলল, যা বলছি তাই কর। আমি এই মুহূর্তে কিছু করে ফেললে তুই আদতে কাঁদা আর ছটফট করা ছাড়া কিছুই করতে পারবি না। এখন হা কর। কেনিথের হালকা কথার কঠোর হুঁশিয়ারিতে আনায়া কয়েকবার চোখের পলক ফেলে হা করে ছুরির আগা থেকে আপেলের টুকরোটাকে মুখে তুলে নিল ঠিকই, কিন্তু পরক্ষণেই তা চিবোতে চিবোতে বলল, আচ্ছা, আপনি যেটা করছেন সেটা তো ঠিক নয়। আমাকে তুলে এনে, আচ্ছা মানলাম কোন না কোনো ঘটনার জন্য আমার সাথে আপনার বিশাল শত্রুতা, মানে আপনি আমাকে নিজের শত্রু ভাবেন। কিন্তু এই যে আপনি একটা অবিবাহিত মেয়েকে বারবার এভাবে কথায় কথায় হুটহাট পেটে কোমরে চেপে ধরেন, আবার ঠোঁটে ঠোঁট, যাই হোক, এখন আবার আজেবাজে কাজ করার হুঁশিয়ারিও দিচ্ছেন, এসব কি আদৌ ঠিক? মানুষে শত্রুতা থাকতেই পারে, ভালো কথা। আপনার শত্রু আপনার সামনেই আছে, সো মেরে ফেলুন, নয়তো অন্য কোনোভাবে কষ্ট দিন। কিন্তু এসব আজেবাজে কাজ করার কি দরকার? শুধু শুধু পাপ। আচ্ছা, আপনি কি ভিন্ন ধর্মের, মানে খ্রিস্টান কিংবা অন্য কিছু? আপনার নামটাও অদ্ভুত, সঙ্গে আপনার পরিচয়ও কেউ ঠিকঠাক জানে না। আচ্ছা, আপনি যেই ধর্মেরই হন না কেন, কোনো ধর্মেই তো আপনার কাজকে সমর্থন করে না। এই যে আমার মতো এক অবলা অর্ধ বিবাহিত নারীকে তুলে আনলেন, এরপর বারবার ফালতু কাজ করার হুঁশিয়ারি দিচ্ছেন, এগুলোতে তো পাপ হবে, তাই না? আনায়ার এসব কিছু বলার কারণ হলো কোনো মতে কেনিথকে বুঝিয়ে সুঝিয়ে এই বিষয়ে ম্যানেজ করা। আর যাই হোক, এই লোক তার সাথে উল্টোপাল্টা কিছু করার পর মরে যাওয়ার চেয়ে এমনিতে মরা বহুগুণে ভালো। এদিকে কেনিথও অবশ্য আনায়া কথার উদ্দেশ্য ঠিকই বুঝতে পারছে। সারাদিন না খেয়ে তো মাথাটা পুরোই গেছে। তুই কি আমাকে গাধা পেয়েছিস? আনায়া হঠাৎ চুপ করে গিয়ে বলল, মানে? কেনিথ আনায়ার মুখে আরেকটা আপেলের টুকরো ঢুকিয়ে দিয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, ধর্ম যেটাই হোক, শয়তানের কখনো ধর্ম হয় না। আনায়া বিস্মিত চোখে পাশে ঘুরে কেনিথের দিকে তাকিয়ে বলল, মানে আপনি নিজেকে শয়তান মানেন? তো এছাড়া আর কি? আমি যদি ধর্মকর্ম ঠিকভাবে মানতাম তবে তো তোর সামনে আজ এক শুদ্ধ পুরুষ হয়ে ধরা দিতাম, কিন্তু এমনটা তো হয়নি। যেদিকে আনায়া কেনিথকে নিজের কথার জালে ফাঁসিয়ে তাকে একটু ভালো করে তার উপর দয়ামায়া করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে চেয়েছিল, অথচ এদিকে কেনিথ যেসব কথা বলছে তা তো সব আনায়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। একটা মানুষ কতটা মানসিক ভারসাম্যহীন হলে নিজেকে কি সুন্দর করে শয়তান হিসেবে স্বীকৃতি দেয়? এরই মাঝে কেনিথ পুনরায় অদ্ভুতভাবে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, আমি হলাম সেই পুরুষ যাকে পৃথিবীর কেউ চাইবে না, কারণ আমি পুরুষ হিসেবে পৃথিবীর কোনো সম্পর্কের জন্য যোগ্য নই। আমি জানি তুইও কোনোদিন আমায় মন থেকে চাইবি না। আমি হলাম সেই পুরুষ যাকে পৃথিবীর কেউ চাইবে না, কারণ আমি পুরুষ হিসেবে পৃথিবীর কোনো সম্পর্কের জন্যই যোগ্য নই। আমি জানি তুইও কোনোদিন আমায় মন থেকে চাইবি না।
আনায়া অদ্ভুত চোখে কেনিথের দিকে চেয়ে কয়েকবার পলক ফেলতেই কেনিথ পুনরায় মুচকি হেসে বলল, আমার অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের সকল কর্ম সম্পর্কে যেই জানতে পারবে সেই আমাকে শয়তান, জানোয়ার, পিশাচ এইসব হিসেবে আখ্যাত করবে। আনায়ার মুখটা খানকিটা উন্মুক্ত হলো, সঙ্গে চোখজোড়ায় মিলল অবাধ বিস্ময়। খানিকটা ঢোক গিলে এবং কপাল কুঁচকে বলল, আপনি এমন কি কাজ করেন? আর এতই যদি খারাপ হয় তবে এখন জোর করে বেঁধে ধরে খাওয়াচ্ছেন কেন? যা করার সরাসরিই তো করতে পারেন। কেনিথের মাঝে আনায়ার কথায় কোনো হেলদোল হলো না। ও নিজের মতো করে আরও এক টুকরো আপেলকে ছুরির আগায় বিধিয়ে আনায়ার মুখের সামনে ধরতেই আনায়া খানিকটা বিরক্তি নিয়েই মুখে নিল। অন্যদিকে কেনিথ অকপটে মুচকি হেসে হেসে বলতে লাগল, শয়তানদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট কিংবা খারাপ শয়তান কারা হয় জানিস? আনায়া এমন প্রশ্ন শুনে হকচকিয়ে গেল। মনে মনে বলল, বেটা, আমি তো মতো শয়তানের উপর পিএইচডি করেছি নাকি? আনায়া কিছু বলল না বিধায় কেনিথ নিজের কর্মরত হাতটা থামিয়ে দিল এবং আনায়ার মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে কিঞ্চিত বাঁকা হেসে বলল, জানিস না? তবে আমিই বলছি। এই বলেই কেনিথ আপেল আর ছুরিটা রেখে দিয়ে এবার দুহাত দিয়ে আনায়ার কোমর চেপে বসল। কেনিথের উন্মুক্ত শরীরে আনায়ার সম্পূর্ণ পিঠ থেকে আছে। এবার দুহাত দিয়ে এমনভাবে পেঁচিয়ে ধরেছে যেন আনায়াকে কেনিথ নিজের বক্ষস্থলের মাঝে ঢুকিয়ে ফেলবে। আনায়া খানিকটা মোচড়ামুচড়ি করে বলতে লাগল, বলবেন ভালো কথা, কিন্তু এভাবে পেঁচিয়ে ধরে নিঃশ্বাস। আনায়ার বাকি কথাটুকু আর সম্পূর্ণ হলো না, বরং তার আগেই কেনিথ আনায়ার কানের কাছে ফিসফিস করে বলতে লাগল, যারা নিজের শিকারকে প্রথমে যত্ন আত্তি করে খাইয়ে পরবর্তীতে কষ্ট দেয় তারাই সবচেয়ে খারাপ কিংবা নিকৃষ্ট শয়তান, বুঝলি? এই বলেই কেনিথ আনায়ার মাথায় একটা টোকা দিল। এদিকে আনায়া কেনিথের কথার অর্থ বুঝতেই অজানা শিহরণে জেগে উঠল। এই কেনিথ তার সাথে আসলে করবেটা কি? জ্যান্ত আগুনে পুড়বে নাকি গরম পানিতে সিদ্ধ করবে? আরে এমনটা তো গল্প সিনেমায় হয়, সত্যি সত্যি এমন করবে নাকি? এরই মাঝে কেনিথ হুট করে কিছু একটা বলতে গিয়ে আনায়ার বাম হাতের দিকে নজর পড়ে তার কথা থেমে গেল। কেনিথ খানিকটা ভ্রু কুঁচকে আনায়ার বাম হাতটা জোর করে ধরে মেহেদিতে আঁকা নিজের নামটা দেখল। সঙ্গে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, কাহিনী কি রে তোর হাতে? এই বলেই কেনিথ ছোমে রে আনায়ার ডান হাতটা টেনে হাতের তালুতে রেহানের নামটা দেখেই আনাকে জিজ্ঞেস করল, এগুলো কি রে? বিয়েতে নিজের হবু জামাইয়ের নাম লিখেছিলি ভালো কথা, কিন্তু আমার নাম? এমনটা তো তোর করার কথা ছিল না। তুই কি জানতি আমি? আনায়ার চোখে মুখে এবার গম্ভীরতা বিরাজ করল। কেনিথের নাম পর্যন্ত ঠিক ছিল, কিন্তু রেহানের নামটা সমানে আসতেই কেনিথের প্রতি পুনরায় তীব্র বিদ্বেষ জন্মাতে লাগল। তাই কেনিথ নিজের কথা সম্পূর্ণ করার আগেই আনায়া কেনিথের কাছ থেকে নিজের হাত দুটো মুহূর্তেই ছাড়িয়ে নিল এবং ক্ষোভে কপাল কুঁচকে গম্ভীর সুরে বলল, ইনায়া লিখেছিল ভুল করে, তা ছাড়া কিছুই না। কেনিথ বাঁকা হেসে বলতে লাগল, আরে বাহ, ইরা তো সেই জিনিস। সুন্দর করে আমার নামটা লিখেছে তো লিখেছেই, তাও আবার বাম হাতেই লিখেছে। ডান হাতে তোর শুভ প্রেমিক রেহান আর বাম হাতে তোর অশুভ কেনিথ। কেনিথ কি যেন একটা বলতে চেয়েও আর কথাটা সম্পূর্ণ করল না, বরং বিষয়টিকে তাচ্ছিল্যের সাথে হেসে উড়িয়ে দিল। এদিকে আনায়া ঘাড় ঘুরিয়ে অদ্ভুতভাবে চেয়ে রইল কেনিথ দিকে, তবে কিছু বলল না। সঙ্গে কেনিথও কিছুক্ষণ আনায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ চোখমুখ গম্ভীর করে বলল, সর এখান থেকে। আনায়া কিছু না বলে কপাল কুঁচকাল। অমনি কেনিথ ওর কোমর থেকে দুহাত সরিয়ে নিয়ে মাথার পিছনে দিয়ে বিছানার সাথে হেলান দিল এবং গম্ভীর আওয়াজে আনাকে উদ্দেশ্য করে বলল, সরে যেতে বলেছি আমি। আনাও ঠিকঠাক কিছু বুঝল না, তবে সে যে ছাড়া পেয়েছে তাই তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এলো এবং কেনিথের দিকে অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে রইছে। হঠাৎ করেই এই লোক এমন অদ্ভুত আচরণ কেন করে আনায়ার তা জানা নেই। অন্যদিকে আনায়ার কপলা কুঁচকে থাকা চেহারা দেখে কেনিথ বিরক্তি নিয়ে বলল, কাহিনী কি? রাতে কি আমার সাথে শুতে চাস? ইচ্ছে থাকলে চলে আয়, মানা করব না। কেনিথ এমন বিরক্তির সুরে বলা কথাগুলো শুনে আনায়া নিজেই খানিকটা হকচকিয়ে গিয়ে প্রচণ্ড বিরক্ত হল।
কপাল কুঁচকে ঝটপট উত্তর দিল, ফালতু কথা বলে মেজাজ খারাপ করবেন না। পরক্ষণেই খানিকটা নরম সুরে বলল, আপনি কি আমায় চলে যেতে বলছেন? মানে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি? আপনি আর কিছু করবেন না? আনায়া কিছুটা খুশি আবার অনেকটা চিন্তিত, কারণ কেনিথের কথার সঠিক অর্থটা সে বুঝতে পারেনি। কেনিথ ওকে হঠাৎ কোথায় যেতে বলছে। তাই খুশি আর দুশ্চিন্তা দুটোকেই মিশ্রিত করে কেনিথকে প্রশ্নটা করে ফেলেছে। অথচ এদিকে কেনিথ তাচ্ছিল্যের সাথে হেসে বিরক্তি নিয়ে বলল, কোলের উপর বসিয়ে আপেল কেটে খাওয়ানোর জন্য কি তোকে আমি এখানে নিয়ে এসেছিলাম? মেজাজ খারাপ হচ্ছে, চুপচাপ ঘুমিয়ে পড়। এই বলেই কেনিথ একটা বালিশ কোনোমতে ঠিক করে চিত হয়ে শুয়ে মাথার পেছনে দুহাত দিয়ে চোখ বুঝল। অন্যদিকে আনায়া তোবদা খেলেও ও শিওর ছিল কেনিথ তাকে ভুলেও যেতে দেবে না। শুধু শুধু গাধার মতো জিজ্ঞেস করেছে। তবে এবার কেনিথের উদ্দেশ্যে খানিকটা তেজ নিয়ে বলল, এই যে শুনুন, প্রথমে তো ঠিকই ভাব নিয়ে বললেন আমি নাকি আপনার বাড়ির সেই বন্দি যাকে আপনি সব সুযোগ সুবিধা দেবেন। কেনিথ চোখ বুজে থাকা অবস্থাতেই বলল, তো হাত পা গলা ব্যথা করছে, টিপে দেব? আনায়ার দাঁত খিচে দাঁড়িয়ে রইল। পুনরায় নিজেকে শান্ত করে বলল, গলা টিপে মেরে ফেলার জন্য নিশ্চয় আমাকে আনেননি? যাক, বাদ দিন, আপনি আমায় কিভাবে মারবেন সেটা আপনার ব্যাপার। আপাতত এই রুম থেকে বের হন, আমি ঘুমাবো। এবার কেনিথ কিছুক্ষণ চোখ বুজে চুপ থাকার পর হুট করেই বসে পড়ে আনায়ার দিকে তাকালো। আচমকা এমন কাজ করাই আনায়া বিছানার কাছ থেকে কয়েক পা দূরে হকচকিয়ে সরে এলো। এদিকে কেনিথ খানিকটা বিস্ময় আর কপাল কুঁচকে বলল, তোর মাথায় কি চলছে বলতো? আনায়া প্রথমে কিছুটা কপাল কুঁচকে থাকা অবস্থায় চুপ রইলেও পরবর্তীতে নির্বিকারে বলতে বলতে লাগলো, চলছে তো আপনার মাথায়। আমাকে কি জিজ্ঞেস করছেন? আমার ঘুম পেয়েছে আর আমি আপনাকে যেতে বলেছি। এতে এত অবাক হওয়ার কি আছে? হুট করে তোর সাহস একটু বেশিই বেড়ে গিয়েছে না? আমার বাড়ি, আমার রুম থেকেই বের হতে বলছিস? ভয়ডর বলে কিছু নেই নাকি? আজব তো, এখানে ভয় পাওয়ার কি আছে? আজ বাদে তো কাল আপনার হাতে মরতেই হবে। তবে মরার আগে একটু আরামে ঘুমানোর আবদার তো করতেই পারি। এইটুকু বলেই আনায়া ঢোক গিলল। মনে হচ্ছে ও কেনিথের কাছ থেকে কিছু অন্যরকম উত্তরের আশা করছে। সঙ্গে তার মাথাতেও চলছে কিছু উদ্ভট চিন্তাভাবনা। আপাতত সিদ্ধান্ত নিয়েছে যা কান্নাকাটি করার তা এই বাড়ি থেকে বের হয়েই করবে। কেনিথের হাতে এত সহজে জীবন তো শেষ হতে দেওয়া যাবে না। তার জীবন এতই সস্তা নাকি? এদিকে কেনিথ কিছুক্ষণ ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকার বাঁকা হাসল। ওর এমন বাঁকা হাসি দেখে আনায়া ভেতরে ভেতরে হকচকিয়ে গেলেও তা প্রকাশ করল না, বরং চুপচাপ দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কেনিথ তাচ্ছিল্যের সাথে বলতে লাগল, তোকে আমি যতটা গাধি ভেবেছিলাম তুই ততটা গাধি না, বরং তার চেয়ে বড় গাধি। যারা নিজেরাই নিজেদের সবচেয়ে বেশি চালাক ভাবে তারাই মূলত এসব গাধা গাধির আওতায় পড়ে। অনেক হয়েছে, তুই যা জানতে চাচ্ছিস তা ঠিক সময়ই জেনে যাবি। খেয়েছিস, এবার ঘুমিয়ে পড়। আনায়ার আর বুঝতে বাকি নেই কেনিথ এবারও তার উদ্দেশ্য ধরে ফেলেছে, কিন্তু আপাতত নিজেকে আর কোনো ট্রেস দিতে চাচ্ছে না। তাই খানিকটা হতাশা আর বিক্ষিপ্ত সুরে বলল, তো আপনি যদি এখানে থাকেন তবে আমি কোথায় ঘুরিমাবো? কোথায় আবার নিচে ঘুমাবি? বিছানায় আমি কোনো জায়গা দিতে পারবো না। আনায়া বিস্মিত হয়ে বলল, মানে? আপনার এত বড় বাড়িতে থাকতে আপনাকে এখানেই থাকতে হবে? আশেপাশে তো আরো কতগুলো রুম আছে, ওগুলোতে থাকুন না। নয়তো দরজা খুলে দিন, আমি নিজেই চলে যাচ্ছি। এই সুযোগ সুবিধা আমি তোকে দিতাম, তবে তোর অতিরিক্ত বারান্দায় উকিঝুঁকি দেওয়াটা আমার পছন্দ হচ্ছে না। তাই আমি এখানেই থাকব। এমনিতেও এই রুমটাতে অনেকদিন থাকা হয় না, আজ থেকে ভালোই লাগছে। এই বলেই কেনিথ দুহাত দুপাশে দিয়ে শরীর মোচড়াতেই কটমট শব্দ হলো। এরপর আর এক মুহূর্ত দেরি না করে শুয়ে পড়ল। এদিকে আনায়া দাঁত কটমট করে বিড়বিড় করতে করতেই রুমের আশেপাশে ঘুরতে লাগলো। এই রুমে বসার জন্য আলাদা কোনো সোফাও নেই। এর মানে শুতে হলে একদম ফ্লোরে শুতে হবে, নয়তো কোনো উপায় নেই।
আনায়া প্রচণ্ড বিদ্বেষ নিয়ে খাট থেকে খানিকটা দূরে গিয়ে ফ্লোরে বসতেই অতিরিক্ত ভারী এই কারুকাজ করা লেহেঙ্গার দরুন প্রচণ্ড অতিষ্ঠ হয়ে উঠল। সেই সকাল থেকে এখন পর্যন্ত এভাবেই এক লেহেঙ্গা পরে সে কি করে রইছে তা তো সে নিজেই জানে। অন্যদিকে এখন তো মধ্যে রাতের চেয়ে হয়তো বেশি রাত, কেমন যেন ক্লান্তিতেই চোখ দুটো লেগে আসছে, অথচ ব্লাউজের চুমকি পাথরের কারুকাজে শরীর অস্থিরতায় অবশ হয়ে যাচ্ছে। আনায়া মাথা উঁচিয়ে একবার খাটের দিকে তাকালো। কাত হয়ে শুয়ে থাকা কেনিথের পিঠ ব্যতীত কিছু দেখা যাচ্ছে না। ঘুমিয়ে গিয়েছে কিনা তা জানা নেই, অবশ্য এত তাড়াতাড়ি ঘুমানোর কথাও না, আর যদি ঘুমিয়েও যায় তবুও আনায়ার কিছু আসে যায় না। তার নিজের ঘুম হারাম করে কেনিথের শান্তির ঘুম আনায়া বসে বসে তো আর সহ্য করবে না। আনায়া আগে পিছে কিছু না ভেবে জোরে চেঁচিয়ে বলল, এই যে শুনছেন। কেনিথ কোনো প্রকার নড়াচড়া না করেই গম্ভীর সুরে উত্তর দিল, বল। আনায়া পুনরায় তেজ নিয়ে বলল, কি বলবো, আমি ঘুমানোর জন্য বিছানা দিলেন না তো ঠিক আছে, কিন্তু। আনায়া নিজের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই কেনিথ নিজের পাশ থেকে একটা বালিশ নিয়ে আনায়ার দিকে না তাকিয়েই ছুঁড়ে মারল, যা আচমকা আনায়ার মাথায় এসে লাগল। এখন চুপচাপ ঘুমা। আনায়া খানিকটা ক্ষেপে গিয়ে বলল, বেশি বোঝেন কেন? আগে আমার কথা শেষ হতে তো দিন। আমি বলছিলাম, এসব লেহেঙ্গার চুমকি পাথরের মাঝে আমি আর থাকতে পারছি না। তুলে আনায়ার সময় তো হুট করেই নিয়ে এলেন, এবার দয়া করে একটা নর্মাল ড্রেসের ব্যবস্থা করে দিন। আনায়ার মুখের দিকে পিঠ দিয়ে কাত হয়ে শুয়ে থাকা অবস্থাতেই কেনিথ বলল, সরি, এই মুহূর্তে এসবের কোনো ব্যবস্থা করতে পারনো না। আমার বাড়িতে মানুষ হিসেবে আমি একাই থাকি সেক্ষেত্রে। কেনিথ নিজের কথা শেষ না করেই বিছানায় হাতড়ে নিজের কালো টি শার্টটা নিয়ে পুনরায় আনায়ার দিকে ছুঁড়ে মারল, এবং সাথে সাথেই উল্টো হয়ে শুয়ে বালিশে মুখ দিয়ে থাকা অবস্থাতেই বলল, লাস্ট অপশন হিসেবে ওই টি শার্ট, চাইলে পরতে পারিস। এমনিতে আমার কাছে আরো নতুন টি শার্ট রয়েছে, কিন্তু এখন শোয়া থেকে উঠে আবার ড্রেসিং রুমে। আমার ঘুম পাচ্ছে, আমি তোর জন্য এত কষ্ট করতে পারবো না। আর তোর ড্রেসের ব্যবস্থা সকালে করে দেব। এখন তুই কি করবি তোর ব্যাপার, কিন্তু আমাকে আরেকবার বিরক্ত করলে সোজা উপরে পাঠানোর ব্যবস্থা করব। এদিকে বালিশের মাঝে মুখ রেখে কথাগুলো তো কেনিথ অকপটে বলে শেষ করল, কিন্তু আনায়া থামল না। সে কেনিথের কথা শেষ হতে হতেই মুখ ভেঙ্গিয়ে প্রথমে বিড়বিড় করে বলল, সোজা উপরে পাঠানোর ব্যবস্থা করব, আসছে আমার। এই বলেই পুনরায় দাঁত কটমট করে বলল, লাগবে না আপনার দয়ার টি শার্ট, দয়া করে বাঁচতে দিয়েছেন এই তো অনেক। আপনি আর আপনার জঘন্য টি শার্ট জাহান্নামে যান। এই বলেই আনায়া কেনিথের টি শার্টটা দিয়ে ইচ্ছে করে জোরে জোরে ঘষামাজা করে ফ্লোরটা খানিকটা পরিষ্কার করে নিল। এরপর সেই টি শার্টটা সরাসরি কেনিথের উদ্দেশ্যে ছুঁড়ে ফেললেও তা কেনিথের গায়ে না লেগে পুনরায় বিছানার কোনায় পড়ে রইল। কালচে ফার্নিচার, কালচে দেওয়ালে ঘেরা চাপ পাশে হলুদ রঙের হালকা আলো জ্বলছে। রুমটা ধীরে ধীরে আনায়ার কাছে অন্ধকার হয়ে আসতে লাগলো। বুঝতে পারল মাথাটা আর চলছে না, এবার ঘুমে পুরো চোখ দুটো বন্ধ হয়ে আসছে। আনায়া নিজের লেহেঙ্গার অস্বস্তি নিয়েই ফ্লোরে রাখা বালিশে মাথা রেখে কাচুমাচু করে শুয়ে পড়ল। কিছুক্ষণ লেহেঙ্গার জন্য প্রচণ্ড অস্বস্তি হলেও একটা সময় তা ঘুমের ঘোরে হারিয়ে ফেলে নিজেই ঘুমের দুনিয়ায় ডুবে গেল। হয়তো বা গভীর রাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আনায়ার চোখজোড়া বন্ধ, তাই চারপাশে আলো রইলেও হয়তো এই মুহূর্তের জন্য তার কাছে তা সম্পূর্ণ অন্ধকারই থাকবে। কিছুক্ষণ আগেও ফ্লোরে থাকায় শরীরে মৃদু ঠান্ডা অনুভব হলেও এখন আর হচ্ছে না। অদ্ভুত রকমের উষ্ণতায় হারিয়ে যাচ্ছে আনায়া। আনায়া নিজের মাথায় কারো হাত বুলিয়ে দেওয়া অনুভব করছে, তবে চোখ খুলে সেই মানুষটিকে দেখার মতো পরিস্থিতিতে সে নেই। মস্তিষ্ক তার ঘুমের ঘোরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রইছে। তবে হুট করেই ছোট বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে কারো উন্মুক্ত দেহের বক্ষপিঞ্জরে ঢুকে যাওয়ার চেষ্টা করল। অবশ্য সে নিজে থেকে নয়, বরং কোনো বলিষ্ঠ হাত তার দেহকে টেনে নিতেই সে নিজেও তাতে সাই দিল। তবে তার মাথায় হাত বুলানো বন্ধ হতেই আনায়া ঘুরিমের ঘোরে দু একটা শব্দ থেমে থেমে বলতে লাগল, রেহান, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, প্লিজ প্লিজ একটু মাথায় হাত বুলিয়ে দেও না।
এই বলতে না বলতেই যেন আনাকে ঘুম আবারও টেনে হিঁচড়ে ধরল। তবে কিছুক্ষণের মাঝেই অনুভব করল সেই বলিষ্ঠ হাতে কেউ তাকে আরো খানিকটা জড়িয়ে ধরল, সঙ্গে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতেও লাগলো। এদিকে আনায়ারও আর এক মুহূর্তও লাগলো না সম্পূর্ণরূপে ঘুমের দুনিয়ায় তলিয়ে যেতে। অন্ধকারের কালো আভাস মুছে গিয়ে চারপাশে ভোরের আলো ফুটে গিয়েছে, কিন্তু আনায়া ফ্লোরে পড়ে পড়ে বেজায় ঘুমাচ্ছে। কত রাতে ঘুমিয়েছে তা জানা নেই, কিন্তু আপাতত তার ঘুম আর অন্যান্য দিনের মতো সকাল সকাল ভাঙ্গেনি। তবে আরামের ঘুম আর বেশিক্ষণ স্থায়ী হলো না। আনায়া ঘুমের মাঝে অনুভব করল কেউ তার পিঠে অনবরত ঠেলাঠেলি করছে। আনায়া ঘুমের মাঝেই কপাল কুঁচকে নড়েচড়ে রাগান্বিত সুরে বলল, ইনায়া ভাগ এখান থেকে, বিরক্ত করিস না, ঘুমাবো। আনায়া নিজের কথা শেষ না করতেই আবারও ঘুমিয়ে যেতে নিলে হঠাৎ রাম ধমকে চমকে সোজা উঠে বসে পড়ল। পরে ঘুমাবি এখন, ওঠ। আনায়া প্রথমে চমক গিয়ে কেনিথের দিকে কপাল কুঁচকে খানিকটা সময় নিয়ে তাকিয়ে রইল। হঠাৎ চোখের সামনে কেনিথকে দেখে কিছু বুঝে উঠতে পারছিল না সে কোথায় আছে। তবে কিছুক্ষণের মধ্যেই গতকালের সব ঘটনা মনে এলেই দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কেনিথের কাজকর্ম দেখে ওর সকাল সকাল মেজাজ খারাপ হয়ে গেল। নিচে ফ্লোরে শুয়ে যখন আনায়া ঘুমাচ্ছিল তখন কেনিথি ওর পিঠে পা দিয়ে গুতাচ্ছিল আনাকে ঘুম থেকে তোলার জন্য। আনায়া ভেবে পায় না একটা মানুষ কতটা অসভ্য হলে এমনটা করে। আনায়া নিজের ক্ষিপ্ত চোখে মাথা উঁচিয়ে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে থাকা কেনিথকে দেখল এবং বলতে লাগল, কি চাই? এমন অসভ্যের মতো কেন করছেন? কেনিথের গম্ভীর মুখখানা একই রইল। সকালবেলায় একদম সেজেগুজে কালো টি শার্ট আর প্যান্ট পরে হাজির হয়েছে, সঙ্গে হাতে কয়েকটি শপিং ব্যাগও রয়েছে। আনায়ার কথা শোনা মাত্রই তাতে কোনো ভ্রুক্ষেপ না করে শপিং ব্যাগগুলো ওর দিকে ছুঁড়ে ফেলল, যেগুলো কিনা তার লেহেঙ্গা আর কোলের কাছে গিয়ে পড়ল। আনায়া চোখ মুখ কুঁচকে কিছু বলতে যাবে তার আগেই কেনিথ নিজের পকেটে দুহাত ঢুকিয়ে গম্ভীর সুরে বলল, গোসল করে এখান থেকে কোনো একটা ড্রেস পরে নিস। দ্বিতীয়বার যেন একই কথা বলতে না হয়। এত সকালে এগুলো আপনি কোথায় পেলেন? আপনি কি? ওসব তোর না জানলেও চলবে, যেটা বলছি সেটা কর। ফ্রেশ হয়ে রান্না করবি। আনায়া বিস্ফোরিত সুরে বলল, মানে? আপনি কি আমায় এখানে কাজের লোক বানানোর জন্য নিয়ে এসেছেন? আমি পারবো না এই সকাল সকাল গোসল করে আপনার জন্য রান্না করতে। এতে চাইলে আমায় মেরে ফেলতে পারেন। এমনিতেও আমার আর বাঁচার শখ নেই। প্রথমে আনায়ার গলার সুর ঠিক রইলেও পরবর্তী কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেলল। এদিকে কেনিথ বিরক্তির সুরে বলল, অযথা বকবক করতে থাকা মানুষজন আমার পছন্দ না। আমার ব্যবস্থা আমি নিজেই করতে পারি। এখন তুই তোরটা কর। তোর খাওয়ার টাইপের জন্য যা যা লাগে মোটামুটি সবই এনে দিয়েছি, বাকি নিজের রান্নাটুকু এখন নিজই করে নে। আমি আর কোনো হেল্প করতে পারবো না। আর হ্যাঁ, এত সকালে তুই গোসল করবি কিনা তা তোর ব্যাপার, কিন্তু এমন অপরিষ্কার চেহারা আর জামা কাপড় নিয়ে ভুলেও আমার কিচেনে ঢুকবি না। যেতে হলে গোসল করেই যাবি। অপরিষ্কার লোকজন আবার আমার একটু বেশিই অপছন্দ। কেনিথ কথা শেষ হতে না হতেই বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে পড়ল। এদিকে আনায়া কিছুক্ষণ তোবদা খেয়ে কেনিথের কাজকর্ম দেখার পর দাঁত খিচে বলল, ইবলিশ শয়তান আমাকেই অপরিষ্কার বলে গেল। ইচ্ছে তো করছে একেচি বিয়ে খেয়ে বাঁচি। এই বলেই কিছুক্ষণ বিড়বিড় করে রাগ ঝাড়ার পর শপিং ব্যাগগুলো একবার কোনো মতে বিরক্তি নিয়ে দেখল। প্রায় ৬-৮টা জামা নিয়ে এসেছে। হঠাৎ করেই আনায়া কি যেন ভেবে মনে মনে বলল, যা ভেবেছিলাম তাই, এই বেটায় আমায় এত সহজে মারবে না। এতগুলা জামা নিশ্চয়ই আমার লাশকে পোড়ানোর জন্য নিয়ে আসনি। উদ্দেশ্য তো এর অন্য কিছুই। শুধু কি তাই জানতে হবে? আর না জানলেও সমস্যা নেই, আগে আমায় এখান থেকে যে কোনো উপায়ে বেরোতে হবে। এই বলেই আনায়া কয়েকটা জামা বাহির করে দেখল মোটামুটি সবগুলো জামাই কালচে লাল আর কালোর কম্বিনেশনর, নয়তো পুরোটাই কালো। আনায়া পুনরায় বিড়বিড় করে বলল, নিজে এক ইবলিশ এখন আমাকেও বানাতে চাচ্ছে ইবলিশ। সব কালো, এমন কালো তো শয়তানি পড়বে। তবুও আনায়া বাধ্য হয়েই একটা ড্রেস বের করে সম্পূর্ণ খুলে দেখতেই খানিকটা অবাক হলো।
এগুলো তো একদম আনায়ার সাইজের, আর সঙ্গে সে যেমন টাইপের কুর্তিগুলো পরে ঠিক তেমনই। আনায়া মনে মনে ভাবল কেনিত তো তাকে এসব জামায় আগেও দেখেছিল, কিন্তু তার ড্রেসের একদম খাপে খাপ সাইজের খবর কি করে জানল। এরই মাঝে হঠাৎ মনে পড়ল আজ রাতের কথা। তার মনে হচ্ছে আজ সে বিছানাতেই শুয়েছিল, এবং তার পাশে হয়তো কেউ ছিল। তার সাথে আনায়া কথাও বলেছে, কিন্তু আনায়া আদৌ নিশ্চিত হতে পারছে না যে এসব তার স্বপ্ন ছিল নাকি বাস্তব। এসব ভাবতে গিয়ে মুহূর্তেই নিজেকে ধমকে শুধালো যে এসব কিছুই তার স্বপ্ন ছিল। রেহানের সাথে বিয়েটা হলে আজ নিশ্চয় তাকে এখানে থাকতে হতো না। আনায়া যতই নিজেকে ঠিক রাখতে চায় না কেন, শেষমেশ নিজের এই পরিণতি তাকে ভেতরে ভেতরে হুটহাটা ঘাত করে কাঁদিয়ে দেয়। এখনো অবশ্য কয়েক ফোঁটা জল চোখ হতে গড়াতেই তা নিমিষেই হাতের তালুর দরুন গায়েব করে ফেলল। আনায়া গোসল করতে গিয়ে আরেক দফায় অবাক হলো। এত বড় বিলাসবহুল বাথরুম, তবুও কতটা ভুতুড়ের মতো লাগছে। কালো সাদা লাল, উফ, এই বাড়ির ডিজাইনগুলোই যথেষ্ট সাধারণ মানুষকে পাগল বানিয়ে দিতে। আনায়া ও তো কিছু না ভেবে দ্রুত গোসল করে নিল। গোসল শেষ করেই এক প্রকার কাঁপতে কাঁপতে বাহিরে এলো। গোসলের পানি নর্মালি ছিল, তবে এত সকালে তা পুরো বরফ পানির মতো লেগেছে আনায়ার। আর যাই হোক, গোলসে গিয়ে তো আর কেনিথকে এই বিষয়ে চিৎকার চেঁচামেচি করে জানাতে চাইবে না। অবশ্য গোসল করার সময় ততটা ঠান্ডা টের না পেলেও এখন গোসল শেষে ভালোই টের পাচ্ছে। আনায়া নিজের ভেজা চুল নিয়ে রুমে আসতে না আসতেই হঠাৎ তার কানে এলো, এমন মৃগীরোগীর মতো কাঁপাকাঁপি করছিস কেন? বিছানায় কেনিথ, আর তার কথা শুনেই আনায়ার মেজাজ খারাপ হলো। এই লোক আবার এসেছে। আনায়া কিছু না বলে কালো রঙের টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে গিয়ে বলল, আমি যাই করি না কেন আপনার এত সমস্যা কি? আনায়ার কথার উত্তরে কেনিথ কিছুই বলল না, বরং আনায়ার কাছে এগিয়ে গিয়ে তার ড্রেসিং টেবিল থেকে একটা হেয়ার ড্রায়ার বের করে আনায়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, ধর, তাড়াতাড়ি চুল শুকিয়ে নে। তোর অসুখ হলে আমার কিছু আসে যায় না, কিন্তু সারাদিন কানের কাছে খুব খুব কাশি আর হাঁচির শব্দ আমি সহ্য করতে পারবো না। এই বলেই কেনিথ পাশেই ভাব নিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে পড়ল। অন্যদিকে আনায়া কেনিথের দিকে খিট চোখে চেয়ে ওর হাত থেকে ঝাপটে হেয়ার ড্রায়ারটা হাতে নিল। এদিকে কেনিথ হেয়ার ড্রায়ারটা লাইনের সাথে কানেক্ট করে দিয়েছে, কিন্তু আনায়া হেয়ার ড্রায়ারের সুইচ অন করতে গিয়ে ওটা ভুলবশত ওর হাত থেকে আচমকা পড়ে যায়। সঙ্গে সঙ্গে চলতে থাকা হেয়ার ড্রায়ার মুহূর্তেই বন্ধ হয়ে যায়। কেনিথ আনায়ার কাজে ওকে কিছু না বলেই আগে হেয়ার ড্রায়ারটাকে তুলে পুনরায় চালু করতে গিয়ে দেখল তার অন হচ্ছে না। স্তব্ধ চোখে আনায়ার দিকে তাকাতেই আনায়া ভাবলেশহীনভাবে বলতে লাগলো, আমি ইচ্ছে করে কিছু করিনি, ভুলবশত হয়ে গিয়েছে। আর এসব জিনিস একটু দেখে শুনে কেনা উচিত। একদম হকার মাল, 2 টাকার মতো, পড়ার আগেই ভেঙে যায়। আপনি বরং। আনায়ার কথা শেষ হওয়ার আগেই কেনিথ আরও একটা হেয়ার ড্রায়ার বের করে তা অন করে বলল, একদম চুপ থাকবি। এই বলেই কেনিথ আনায়ার চুলগুলো আগা থেকে রশ্মির মতো ধরে ধরে শুকাতে লাগল। যেন মনে হচ্ছে চুল নয়, বরং ভেজা পাটের সুতো শুকাচ্ছে। এদিকে আনায়া তড়িঘড়ি করে কয়েকবার মানা করলেও কেনিথ শুনল না। নিজের মতো করে কাজ চালিয়ে যেতে লাগলো, আর আনায়া হতে লাগলো বিরক্ত। তবে কিছুক্ষণ যেতে না যেতেই কেনিথ হেয়ার ড্রায়ারটাকে আনায়ার হাত ধরিয়ে দিয়ে বলল, এখন নিজেরটা নিজেই কর, আমি আর পারবো না। এই বলেই কেনিথ বড় বড় পা ফেলে অকপটে রুম হতে বেরিয়ে গেল। অন্যদিকে বেয়াক্কেল মতো তাকিয়ে আনায়া কেনিথের যাওয়ার পানে দেখতে লাগলো। এই মানুষটা এমন কেন? পুরোই অসহ্যকর। আনায়া মুহূর্তেই নিজের চোখ মুখ বিরক্তিতে কুঁচকে বলল, আমার জীবনের সবচেয়ে বাজে শয়তান, অসভ্য, উদ্ভট আর বিরক্তিকর লোক এই কেনিথ। অভিশাপ দিচ্ছি এই বেটার কপালে এমন বউ জুটুক যাতে দিনে রাত্রে বউয়ের প্যারাতেই এর জীবন তেনা তেনা হয়ে যায়। কালো রঙের লম্বা কুর্তি পরে সঙ্গে গলায় কালো রঙের ওড়না ঝুলিয়ে নিচে নেমে এলো আনায়া। আশেপাশে তাকিয়ে দেখল সোফার একপাশে পায়ের উপর পা তুলে ভাবলেশহীন হয়ে ফোন চালিয়ে যাচ্ছে কেনিথ। তবে আনায়া খেয়াল করল কেনিথকে এখন অনেক বেশি গম্ভীর দেখা যাচ্ছে। চোখে মুখে যেন চিন্তার ছাপও রয়েছে। আনায়া সেসবে পাত্তা দিল না। এই বাড়ির কিচেনটা কোন দিকে সেটা খুঁজে দেখাটা জরুরি।
কিন্তু আগ বাড়িয়ে কি থেকে কি করে ফেলবে সেজন্য কেনিথকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল। যতই হোক আনায়ার কাছে এই বাড়িটা কেন যেন কেনিথের চেয়েও বেশি অদ্ভুত মনে হয়। সে মনে মনে ভাবছে যখন ও এখান থেকে বেরিয়ে গিয়ে মানুষকে জানাবে যে তাদের শহরে আশেপাশে এমন জায়গাও আছে, তখন হয়তো তার কথা কেউই বিশ্বাস করবে না, উল্টো তাকে পাগলও ভাবতে পারে। আনায়া এসব চিন্তা ভাবনা ফেলে রেখে কেনিথের দিকে এগিয়ে যেতে লাগল। আর কেনিথ আনায়াকে নিজের দিকে অগ্রসর হতে দেখেই ওর দিকে আচমকা বলতে লাগল, দূরে থাক, খবরদার আমার আশেপাশে আসবি না। আনায়া মুহূর্তেই থেমে গেল, তবে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, আজব তো, আমি কি আপনার আশেপাশে ঘেঁষার জন্য মরতে থাকি নাকি? এমন অদ্ভুত ব্যবহার না করে এটা বলুন যে আপনার বাড়ির কিচেন কোথায়? আমার খিদে পেয়েছে। নিজে যখন কিছুই করবেন না তখন আমাকে তো আমার ব্যবস্থা করতেই হবে, তাই না? কেনিথ গম্ভীর মুখে আনায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, সোজা গিয়ে বামে। এই বলেই কেনিথ পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। এদিকে আনায়া কেনিথের এমন উদ্ভট ব্যবহার আর ভাব দেখে মনে মনে ভেঙ্গিয়ে বলল, কি আমার কাজ দেখাচ্ছে, বেটা খাও ওচর। আনায়া কেনিথের কথা মতো ধীরে ধীরে কিচেনটা খুঁজে নিল, কিন্তু কিচেনে পা রাখতেই বিস্ময় মুখ কিঞ্চিত হা হয়ে গেল। জাস্ট একজন মানুষ থাকে এই বাড়িতে, অথচ এটা কিচেন না খেলার মাঠ। এত বড় কিচেনে এই লোক এমন কি কাজ করে? বাড়িতে তো কোনো সার্ভেন্টও নেই। আর আনায়ার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সবার অগোচরে এই জঙ্গলের মাঝে এমন রহস্যময় বাড়িটা বানিয়েছে কে? মানে কেনিথ তো আর নিজে নিজে বাড়ি বানায়নি, নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ার সঙ্গে কর্মচারী তো থেকেছেই। বাড়িটাও তো ঠিকভাবে দেখা হয়নি, কত আগের বাড়ি কে জানে। যাই হোক, আনায়া এখন আর এগুলো নিয়ে ভাবতে চাইল না। তবে এখানেও কালচে লাল আর কালো রঙের ছড়াছড়ি দেখে আনায়া বিরক্ত হলো। একটা মানুষের শখ নয়, বরং যথেষ্ট পাগল হলে নিজের বাড়িকে ভূতের বাড়ি বানিয়ে ফেলে। এদিকে আনায়া কিচেনের ভেতরে গিয়ে দেখল গুনে গুনে দুটো বর্ষর ফ্রিজ রাখা। এবার এই বিষয়টি নিয়ে খানিকটা তাচ্ছিল্যের সাথে হাসল। একজন মানুষ অথচ ফ্রিজ লাগে দুটো, কি বড়লোকি! অবশ্য এসবকে বড়লোকি নয়, ভণ্ডামি বলে। নিশ্চয় এই কেনিথ বেটা কালা টাকা কামায়। এসব বিড়বিড় করতে করতেই আনায়া প্রথম ফ্রিজটা খুলতে যেতেই হুট করে আচমকা পেছনে থেকে তার নামে ধমক শুনে থেমে গিয়ে পিছনে ফিরল। ওই ফ্রিজ খোলার প্রয়োজন নেই। আনায়া কপাল কুঁচকে বলল, কেন? এখন কি আমাকে বাজে কথা না বলে পাশের ফ্রিজ থেকে যা লাগবে তা নিতে পারিস। ওই ফ্রিজে কেনেল আর ক্লারার জন্য খাবার আলাদা করে রাখা। আপনার কুকুর? হুম, ঢং দেখে বাঁচি না। দেশের কত মানুষ ভাত পায় না, আর এদিকে কুকুরের জন্যই নাকি আলাদা ফ্রিজ। আনায়ার তাচ্ছিল্যের সাথে বলা কথাগুলো শুনে কেনিথও বিরক্তি নিয়ে বলল, দেশের মানুষের চিন্তা তোর করতে হবে না, তুই তোর নিজের চিন্তা কর। আর কেনেল আর ক্লারা জাস্ট কুকুর না, ওরা আমার। কেনিথর কথা শেষ হওয়ার আগেই আনায়া ফট করে বলতে লাগল, আপনার বাচ্চা? তা আপনার বউ বুঝি কুকুর? তত্ত্বারে বিয়ে করছিলেন তাই না? মুহূর্তেই কেনিথের চোখমুখ শক্ত হয়ে গেল, অথচ আনায়ার মুখে দিব্যি শয়তানি হাসি। এদিকে কেনিথ নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রেখে খানিকটা তাচ্ছিল্যের সাথে বলল, ভুল কিছু বলিসনি, সত্যিই তত্ত্বারেই বিয়ে করছিলাম। তবে সেই তত্ত্বার বাচ্চা কেনেল আর ক্লারা নয়। মুহূর্তেই আনায়া কিছুটা তোবদা খেলেও পুনরায় জিজ্ঞেস করল, মানে আপনি কি সত্যিই? সেটা তো তুইই ভালো জানিস। এতটুকু বলেই কেনিথ আর কোনো কথা না বলে সোজা কিচেন থেকে বেরিয়ে এলো। এদিকে আনায়া চোখ ছোট ছোট করল, সঙ্গে কেনিথকে বিড়বিড় করে কিছু গালাগালি করতে করতেই চুপচাপ নিজের রান্নায় মনোযোগ দিল। একটা প্লেটে দুটো রুটি আর কিছু সাধারণ সবজির মিক্স ভাজি সাজিয়ে আনায়া খেতে খেতে কেনিথের সামনে এসে দাঁড়ালো এবং একবার সবজি সহ রুটির টুকরো মুখে দিতে দিতেই বলল, এই যে আপনি খাবেন? যদি খান তবে আপনার জন্য নিয়ে আসছি। না। কেনিথ এবার নিজের ফোন ছেড়ে নিজের আইপ্যাডের দিকে চেয়ে খুব তড়িঘড়ি করে কিছু করে যাচ্ছে। আনায়ার কথা শুনে ওর দিকে না তাকিয়েই উত্তরে শুধু এতটুকুই বলল,
এদিকে কেনিথের এমন ভাব দেখে আনায়া ভাবলেশহীন হয়ে বিড়বিড় করে বলল, না খেলে আমার কি? এই বলেই আনায়া গিয়ে কেনিথ পাশে বসে অল্প অল্প রুটি ছিঁড়ে তাতে সবজি তুলে খেতে লাগলো। এরই মাঝে হুট করে পাশে থাকা কেনিথ কি করছে তা দেখার শখ জাগল। তবে আনায়া নিজের শখকে চাপা দিয়ে একই জায়গায় চুপচাপ পায়ের উপর পা তুলে খাবার খেতে লাগল। তবে বেশিক্ষণ স্থির থাকতে পারল না। তড়িঘড়ি করে কেনিথের উদ্দেশ্য বলল, আচ্ছা শুনেন, আপনার বাগানে একটু যেতে দেবেন? বেশি কিছু না, জাস্ট একটু ঘুরে আসব। কেনিথ নিজের মতো কাজ করতে থাকা অবস্থাতেই অকপটে বলল, এটা আমার বাড়ি, কোনো রিসোর্ট নয়, আর আমি তোকে পিকনিকে নিয়ে আসিনি। আনায়ার চোখমুখ শক্ত হলো, সঙ্গে মুখে দেওয়ার জন্য রুটির টুকরো ধরে রাখা ডান হাতটা থেমে গেল। আমি জানি সেটা, কিন্তু আমি আপনার মতো প্রতিবন্ধী না। না এখানে জেলখানার মতো ফিল পাচ্ছি, না বাড়ির মতো পুরো জগা খিচুড়ি। কেনিথ এবার আনায়ার দিকে ফিরে তাকালো। ওর দিকে খানিকটা মুখ এগিয়ে নিয়ে মুচকি হেসে বলল, তো তুই কি চাচ্ছিস শুনি? হঠাৎ কেনিথের এমন রূপ চেঞ্জ হতে দেখে আনায়া তোবদা খেয়ে গেল। ও বললটা কি, আর কেনিথ এভাবে কি বলতে চাচ্ছে? আনায়া কেনিথকে বেয়াক্কেলের নজরে দেখে ধীর সুরে বলতে লাগল, আমি আবার কখন কি? আনায়ার কথা শেষ হওয়ার আগেই কেনিথ একটা অদ্ভুত কাজ করে ফেলল। হুট করেই আনায়ার কথার মাঝে আর হাতে থাকা রুটির টুকরোটা মুখে তুলে নিল এবং খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলল, জঘন্য খাবার বানাস তুই, সরে যা এখান থেকে। এই বলেই কেনিথ তো পুনরায় নিজের কাজে মনোযোগ দিল, কিন্তু আনায়া পুরো তোবদা খেয়ে থ হয়ে বসে রইছে। প্রথমে কেনিথকে বেয়াক্কেল ভাবা আনায়া নিজেই এখন বেয়াক্কেল হয়ে গিয়েছে। কিছুক্ষণ বিস্ফোরিত চোখে কেনিথের দিকে তাকিয়ে থাকার পর নিজের হাতের দিকে তাকিয়েই চেঁচিয়ে বলতে লাগল, অসভ্য লোক, অভদ্র লোক, বলেছিলাম তো খেতে ইচ্ছে হলে আমি নিজেই এনে দিচ্ছি, তা না। ছি, আমার হাতেই আমার খাওয়াটাই নষ্ট করে দিল। আনায়ার এমন কথাবার্তায় কেনিথের মাঝে কোনো হেলদোল হলো না দেখে আনায়া শেষে দাঁত খিঁচে এসব বলতে বলতেই সোফা থেকে উঠে গিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে আনায়া চলে যেতেই কেনিথ মুচকি হেসে বিড়বিড় করে বলল, ফায়ার বার্ড। তবে এটা বলা মাত্রই কেনিথ মুহূর্তেই চোখ মুখ পুনরায় গম্ভীর করে ফেলল আর নিজেকে বারবার সচেতন করতে চাইল নিজের প্রত্যেকটা ছোট বড় পদক্ষেপ নিয়ে। এরই মাঝে হুট করে আজ রাতের কথা মাথায় এলো। আনায়া তখন প্রচণ্ড ঘুমে আসক্ত। অন্যদিকে ছিল কেনিথ সজাগ, চারপাশে পিনপতন নীরবতায়। কিছুক্ষণ বিছানায় কেনিথ এপাশ ওপাশ করল, কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ এটা কোন রোগে ধরল কে জানে। এমনিতে অবশ্য এটা রোগ নয়, কারণ কেনিথ হলো রাত জাগা পাখি, অন্ধকারই তার ভালোবাসা কিংবা ভালো লাগা। কিন্তু এখন তার ঘুম না হলেও কেমন যেন অস্বস্তি হচ্ছে, যে কারণে কেনিথ আচমকা উঠে বসল। মাঝরাতে খুব মৃদু পরিসরে ঠান্ডা অনুভব হচ্ছে তার। টি শার্ট খুঁজতে এসে বিছানা হতে নিচে নেমে এলো। তখনই টি শার্টের আগে নজর পড়ল গুটিসুটি হয়ে ফ্লোরে শুয়ে থাকা আনায়ার দিকে। তবে মুহূর্তেই কেনিথ ওর দিক হতে নজর সরিয়ে ফেলল। তখনই আবার নজর পড়ল আনায়ার পায়ের কাছে পড়ে থাকা নিজের কালো রঙের টি শার্টের দিকে। টি শার্ট তো নয়, মনে হচ্ছে ঘর মোছার তেনা। ঠিক এমনভাবেই টি শার্টের হাল বানিয়েছে আনায়া। হুট করেই মেজাজটা খারাপ হতেই পুনরায় আনায়ার দিকে ফিরে তাকালো, কিন্তু মুহূর্তেই নিজের মাঝে জেগে ওঠা মেজাজটা গায়েব হয়ে গেল। কেনিথ লক্ষ্য করে দেখল আনায়ার ঠোঁট দুটো অনবরত নড়াচড়া করছে। প্রথমে ভাবল হয়তো ঠান্ডায় কাঁপছে, কিন্তু আরেকটু ভালো করে খেয়াল করতেই দেখল ও বিড়বিড় করে হয়তো কিছু বলছে। কেনিথ কপাল কুঁচকে ধীরে পায়ে আনায়ার কাছে গিয়ে ওর মুখের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর ওর এলোমেলো চুল আর ঘুমন্ত সেই নিষ্পাপ চেহারায় মুহূর্তেই আটকে গেল। সেইবার প্রায় ঘন্টা খানেক ধরে অফিসে আনায়ার এই ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আনায়ার পুরো মুখশ্রীর শ্রেণীবিন্যাস করেছিল। সেই কথা মাথা আসতেই কেনিথ কিঞ্চিত ঢোক গিলে আনায়ার ঠোঁটের দিকে নজর দিল। হ্যাঁ, সত্যিই আনায়া ঘুমের মাঝে কিছু বলছে, তবে তা ঠিকঠাক শোনা যাচ্ছে না। কেনিথ নিজের মাথাটাকে কিঞ্চিত কাত করে আনায়ার মুখের কাছে নিয়ে এলো। ঠিক তখনই আনায়ার অস্ফুট স্বরে বলা কথাগুলো ওর কানে এলো।
শয়তান বেটা কেনিথ, দেখিস তোর জীবনেও ভালো হবে না। তোর বউ তোকে ঠিকঠাক মতো ভাতও খেতে দিবে না, না খেয়ে দে শুকিয়ে কঙ্কাল হয়ে তুই মরে যাবি। আনায়ার এমন কথাবার্তা শুনে কেনিথ আচমকা ওর মুখের দিকে তাকালো। কি সব অদ্ভুত কথাবার্তা, তাও সেটা ঘুমের মাঝে। আচ্ছা, ও কি ঘুমের মাঝে কেনিথের সাথে ঝগড়া করছে? কেনিথ এমন চিন্তা ভাবনা করে কিঞ্চিত মুচকি হাসল। আনায়া আর ওর মুখের মাঝের দূরত্ব খুবই ক্ষীণ, কিন্তু কেনিথের গরম নিঃশ্বাসে মাঝে মধ্যে আনায়ার মুখের উপর আছড়ে পড়লেও তার মাঝে কোন হেলদোল নেই। বোঝাই যাচ্ছে প্রচণ্ড ঘুমে দিন দুনিয়া সব ভুলে গিয়েছে। এরই মাঝে কেনিথ আনায়ার ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আচমকা নিজের মুখটা পাশে সরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল এবং সরাসরি বসা থেকে উঠে দাঁড়িয়ে রুম থেকেই বেরিয়ে যেতে অগ্রসর হল। কিন্তু কয়েক কদম এগোনোর পর পুনরায় আনায়ার কাছে ফিরে এসে কিছুক্ষণ শটানভাবে থমকে দাঁড়িয়ে রইল আর আনায়ার দিকে তাকিয়ে রইল এক নজরে। কি যেন ভাবতে না ভাবতেই হুট করে আনাকে খুব সাবধানে কোলে তুলে নিল। এরপর আনাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও আনায়ার পাশে শুয়ে পড়ল। অতঃপর আনায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আনায়াকে নিজের বলিষ্ঠ হাতে টেনে নিতেই আনাও অনায়াসে কেনিথের উন্মুক্ত বক্ষস্থলের মাঝে গুটিসুটি হয়ে এগিয়ে গেল। তবে হুট করেই তখন আনায়ার কেনিথকে রেহান ভেবে নিজের আবদার রাখায় কেনিথ বিন্দুমাত্রও রাগ করেনি, বরং দীর্ঘ শ্বাস ফেলে ঘুমন্ত আনায়ার আবদার পূরণ করেছে। পুরো কয়েক ঘন্টা ধরে একইভাবে আনায়ার মাথায় হাত বুলিয়েছে আর ওকে নিজের বলিষ্ঠ দুহাতে নিজের বক্ষস্থলের সাথে আগলে রেখেছে। পুরো সমটায় একবারের জন্য নিজের চোখ জোড়া দীর্ঘ সময়ের জন্য বন্ধ করেনি, তবে সেই সঙ্গে মাথার মধ্যে চালিয়েছে নানান চিন্তা ভাবনার খেলা। সেই খেলায় অবশ্য একটা সময় পর কেনিথ তার নিজের উত্তরও পেয়েছে, আর সেই কারণেই কেনিথ ভোর হওয়ার আগেই আনাকে পুনরায় খুব সাবধানে ফ্লোরে শুইয়ে দিয়েছে। আর এদিকে এত কিছু হওয়ার পর এসব কিছু আনায়ার কাছে অজানাই রয়ে গেল। অবশ্য আনায়া যদি এর মাঝে জেগেও গিয়ে কোনো সিন ক্রিয়েট করত তখন হয়তো কেনিথের রূপটাও ভিন্ন হতো। পুরো ঘটনা পুনরায় মস্তিষ্কে পুনরাবৃত্তি করে কেনিথ সর্বশেষে দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের চোখ মুখ অনেকটাই গম্ভীর আর শক্ত করে নিজের উদ্দেশ্যে বলতে লাগল, কেনিথ, ইউর লাইফ হ্যাজ নাও কমপ্লিটলি টার্নড ইনটু আ ফায়ারি গেম, যেখানে সামান্য আবেগ অনুভূতি তোকে সম্পূর্ণ রূপে হারিয়ে দিতে পারে। সো বি কেয়ারফুল অ্যান্ড স্টে ফোকাসড অন হোয়াট ইউ ট্রুলি ওয়ান্ট। চলবে।